যারা অনলাইনে ফেসবুক প্ল্যাটফর্মে এসে বলেন সজীব ওয়াজেদ জয় নাকি বাংলাতে কথা বলতে পারে না, চলেন তার মুখ দিয়ে শুনে আসি। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস টকে। আমি শারমিন চৌধুরী। লেটস টক হলো সিআরআই বা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের তরুণ তরুণীরা দেশের নীতি নির্ধারকদের সাথে সরাসরি কথা বলেন, মতামত বা তাদের আইডিয়া শেয়ার করেন। আজকেও ঠিক তাই হতে চলেছে এবং আমাদের সাথে আছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং যিনি স্মার্ট বাংলাদেশ গড়তেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আছেন সজীব ওয়াজেদ জয়। স্বাগত আপনাকে। একটু আমাদের দর্শকদেরও বলে দিই, দর্শকদেরও পরিচয় করিয়ে দিই। আছেন আমার দর্শক সারিতে যারা আছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইয়াং বাংলা নেটওয়ার্কের সদস্য। আপনাদের সাথে কথা বলবেন সজীব ওয়াজেদ জয়। প্রথমে আমি একটু জনাব সজীব ওয়াজেদ জয়, আপনার কাছ থেকে এটা একটু জানতে চাই যে আপনি তো আপনার একদম ছোটবেলা থেকে দেশের বাইরে, সেখানেই আপনার পড়াশোনা, দেশের বাইরে পড়াশোনা, বেড়ে ওঠা, স্ট্রাগল যদি বলি সেখানেই দেশের বাইরে, এবং কর্মক্ষেত্রেরও একটা বড় অংশই আপনার দেশের বাইরে। একটু কি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন যেন আমাদের তরুণরাও একটু রিলেট করতে পারে? আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনি। সব থেকে বড় অভিজ্ঞতা আমি যেটা বলবো, যখন আমি বিদেশে যাই ছোটবেলায়, যে একটা নতুন দেশে গিয়ে নতুন ভাষা শেখা, তাদের নিয়মকানুন শেখা, তাদের কালচার শেখা, সেটা একটা কিন্তু বিরাট একটা অভিজ্ঞতা। তারপরেও যখন পরবর্তীকালে এক দেশ থেকে আরেক দেশ, যেমন ভারত থেকে লন্ডনে গেলাম, তারপর লন্ডন থেকে হয়তো যখন মার্কিন যুক্তরাষ্ট্রে, একদম সম্পূর্ণ ভিন্ন একটা কালচার বলবো সেখানে। আর মার্কিন যুক্তরাষ্ট্রেও এক স্টেটের থেকে আরেক স্টেট ভিন্ন। আজকালের যুগে সবার সাথে মিশতে হয়, যোগাযোগ থাকছে ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে। সারা বিশ্বের কালচারটা শেখা, ওই অভিজ্ঞতাটা হওয়া কিন্তু আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম চলে যাই আমাদের দর্শকের প্রশ্নে। যারা প্রশ্ন করতে চান, আমাদের ভলেন্টিয়াররা আছেন। প্রথমে একটা প্রশ্ন নিই, একটা প্রশ্ন থেকে একটা উত্তর নিয়ে নিই, তারপরে আমি আরো বেশি প্রশ্নে যাব। প্রশ্নে চলে যেতে চাই। ধন্যবাদ। আমি নাদিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আপনি এক জায়গায় বলেছিলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণদের মাঝে মধ্যে সিনিয়রদের মতামত নেওয়ার প্রয়োজন নেই। তো এই বক্তব্যের মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছিলেন? আমাদের দেশের যেই কালচারটা, আমরা আসলে আমাদের সিনিয়রদেরকে খুব শ্রদ্ধা করি। তবে আমাদের আগে কালচার ছিল যে আমাদের সিনিয়ররা যা বলবে সেটা আমাদের শুনতেই হবে, মানতেই হবে, তাদের যতই ভুল হোক। আমার মতে যে এখন আমরা চাই যে আমরা তো সবাই নিজের পায়ে দাঁড়াবো। আমাদের মেধা আছে, আমাদের তরুণদের মেধা আছে। আমাদের মাঝে মধ্যে বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু ভুল করি। আমাদের সিনিয়রদেরও কিন্তু সিদ্ধান্তে বা মতামতে ভুল হতে পারে। আর যখনই আপনার এই প্রজন্ম পরিবর্তন হচ্ছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে, কালচারেরও কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। সিনিয়ররা সবসময় সেটা বুঝবে না। আমাদের তরুণদের যে আপনাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। শুধুমাত্র সিনিয়রদের কথা হুকুম মানতেই যে হবে সেটা না। This is Anusha Chaudhary from Dhaka. So my question is, as we know the current hype of AI revolution around the world, so what is your perception and in what ways do you believe it can reshape Bangladesh future's landscape from technological advancement to social change? Thank you. AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমার মত কিন্তু অন্যান্য এক্সপার্টদের চেয়ে একটু ভিন্ন। এটা হয়তো ইংলিশেই বলি তাহলে, যে এটা আই কনসিডার এআই জাস্ট আ টুল। সবাই যে এআই নিয়ে ভয় পাচ্ছে যে এআই সবকিছু দখল করে ফেলবে, সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, হ্যাঁ হয়তো একদিন ভবিষ্যতে সেটা সম্ভব। তবে সেটা এত দূরে, এআই এখনো সেই পর্যায়ে যায়নি যে এআই নিজের মতন কিছু করতে পারবে। এআই কিন্তু এখনো খুবই রুডিমেন্টারি স্টেজে আছে। এআই টেকনোলজি কিন্তু এখনো ইট ইজ স্টিল ইন ইটস ইনফেন্সি। এটা আমাদের নিজেদের জীবনের, নিজেদের টেকনোলজিতে ব্যবহার করার জন্য একটা টুল। আর এই টুলটা কিন্তু আপনি যে কোনো সাবজেক্ট বললেন, যে সোসাইটাল চেঞ্জ বলেন, এগ্রিকালচার বলেন, ওই অ্যানালিসিসে এই টুলটা আমাদেরকে অনেক হেল্প করে। সো বর্তমানে আমি এআইকে মনে করি একটা ভেরি ইউজফুল টুল। আর তার জন্য আমাদের স্মার্ট বাংলাদেশে কিন্তু আমি 4টা সেক্টরে টার্গেট করেছি। তাদের মধ্যে একটা হচ্ছে এআই, যে বাংলাদেশ এআইতে এক্সপার্টিস ডেভেলপ করবে। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার গোলস। সো সেটাই হচ্ছে আমার এআই নিয়ে আমার মতামত। আমি ইঞ্জিনিয়ার নূর নাহিয়ান। আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা দেখছি ডে বাই ডে। তবুও দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমাদের বেশিরভাগ টেকনোলজিক্যাল প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা লাগছে। তো আমরা যদি ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছি এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে কাজ করছি, তো আমরা আগামীতে টেকনোলজির দিক থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারি কিনা, সেটা যদি আপনি বলেন খুব ভালো লাগবে। ধন্যবাদ। টেকনোলজি ইম্পোর্ট নিয়ে যে আপনার প্রশ্নটা, এটা কিন্তু আমরা অনেকদিন ধরেই অ্যাড্রেস করছি চেঞ্জ করতে। যেমন শুরুতেই আমি টার্গেট করেছি যে হ্যাঁ, আমরা বিদেশের উপর নির্ভরশীল থাকতে চাই না। এগেন, টেকনোলজি হচ্ছে আমাদের টুল। টেকনোলজি ইন অ্যান্ড অফ ইটসেলফ কিন্তু কিছুই না। তো আপনি যদি দেখেন, ডিজিটাল বাংলাদেশ যখন আমরা প্রথম শুরু করি, বেশিরভাগ যত সরকারি ডিজিটাইজেশন, এটা কিন্তু বাংলাদেশি কোম্পানিরাই করেছে।
এবং যে ধরেন কম্পিউটার স্মার্টফোন এগুলো বানানো এখন তখন থেকে আমরা টার্গেট করছি যেগুলো বাংলাদেশে কিভাবে উৎপাদন করা যায় অল্প দামে। তো এখন ওয়ালটনের মতন কোম্পানি বাংলাদেশেই উৎপাদন করছে, স্যামসাং স্মার্টফোন বাংলাদেশেই অ্যাসেম্বল করছে। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। আমরা স্মার্ট বাংলাদেশে আরেকটা টার্গেট রেখেছি যে মাইক্রো প্রসেসর ডিজাইনে আমরা যাব, যাতে আলটিমেটলি আপনার পুরো ভ্যালু চেনটা বাংলাদেশি বানাতে পারবো সেই ক্যাপাসিটি। তবে সেটা কিন্তু অনেক কঠিন। চায়নাও কিন্তু কেবল চেষ্টা করে সেই পর্যায়ে যাচ্ছে, পৌঁছায় নাই। বাট আমার টার্গেট হচ্ছে আমি যদি এই কাজ এখন না শুরু করি তাহলে হয়তো এখন শুরু করলে হয়তো 20 বছরে আমরা কমপ্লিট মাইক্রো প্রসেসর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে করতে পারবো। বাট এটা আমার শুরু করতে হবে, এটা আমরা শুরু করেছি। আমি জুবাইর, নারায়ণগঞ্জ থেকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করছি যে আমাদের দেশের অনেক তরুণরা দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। তো তারা দেশের বাইরে গিয়ে অনেক ভালো ভালো কাজ করছে, যেটা অন্য দেশের জন্য সুফল বয়ে আনছে। তো তাদেরকে আসলে আমাদের দেশে ভালো ভালো অপরচুনিটি থাকা সত্ত্বেও তাদেরকে কেন আমরা ধরে রাখতে পারছি না, এবং তাদেরকে ধরে রাখতে হলে আসলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? বর্তমানে কিন্তু আমি যা দেখছি যে তরুণরা অনেকেই বাংলাদেশে ফেরত আসছে। কারণ আমরা আমাদের আওয়ামী লীগ সরকার এই গত 15 বছরে অর্থনীতি, ডিজিটাল বাংলাদেশ, ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়িয়ে দিয়ে এই তরুণদের জন্য বাংলাদেশে আরো সুযোগ করে দিচ্ছি। দুবাই এয়ারপোর্টে আমার এক তরুণের সাথে দেখা, তো সে বলছে যে সে বিদেশে পড়ালেখা করেছে, বিদেশে বড় হয়েছে, তবে সে এখন বাংলাদেশে এসে ব্যবসা করে আর খুব ভালোভাবেই করছে। তো মূল টার্গেট হচ্ছে অর্থনীতি বাড়ানো। আমাদের অর্থনীতি যত বাড়ছে সুযোগও কিন্তু তত বাড়ছে, আর আমাদের তরুণরা কিন্তু আস্তে আস্তে ফেরত আসছে এই সুযোগ নিতে। কারণ এখন দেখা যাচ্ছে যে তারা বিদেশে যে যতটুকু ব্যবসা করার সুযোগ পায়, নিজের দেশের সুযোগটা কিন্তু আরো বেশি। কারণ এই দেশে এক হলো এটা ওর নিজের কালচার, 2 নম্বর হলো এখানে ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আরো বেশি আছে, সে তার সুযোগ আরো, তার সুবিধা আরো বেশি। তো এটা হচ্ছে আর এটা এখন থেকে বাড়তে থাকবে। আপনি বলছেন তরুণরা ফিরে আসছে, এমন কি হবে না আমাদের দেশে হার্ভার্ড, আপনি নিজে পড়েছেন, আমাদের স্বপ্ন ওরকম একটা ইউনিভার্সিটিতে পড়া, আমাদের দেশে সেই মানের একটা ইউনিভার্সিটি যেন আমরা এখানেই, মানে বড় একটা অংশের তরুণরা এখানেই পড়াশোনা করে? হ্যাঁ, অবশ্যই এটা আমারও একটা স্বপ্ন। আমি যেটা গুরুত্ব দিয়েছি যে স্পেশালি অ্যাটলিস্ট আইসিটি সেক্টরে, যে আমাদের এখানে সেই লেভেলে সেই পর্যায়ে পৌঁছাতে হলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় আমাদের রিসার্চের উপর গুরুত্ব দিতে হবে। এই যে MIT বলেন, হার্ভার্ড বলেন, তারা এগিয়ে গেছে কেন? কারণ তাদের মূল এক্সপার্টিস হয়েছে রিসার্চ থেকে। তো আমিও গুরুত্ব দিয়েছি যে রিসার্চের উপর আমাদের টার্গেট করতে হবে, ফ্যাসিলিটি বানাতে হবে, টাকা খরচ করতে হবে। তাতে আস্তে আস্তে আমাদের দেশে, আমার এটা পুরো কনফিডেন্স আছে যে ভবিষ্যতে হার্ভার্ডের মতন একটা বিশ্ববিদ্যালয় উঠে আসবে। দারুণ। আপনাদের প্রশ্নে চলে যাই। আমি ইরশাদ জাহান মৌ, ঝিনাইদহ থেকে এসেছি। আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে বাংলাদেশের ফরেন রিজার্ভ নিয়ে সাম্প্রতিক যে আলোচনাগুলো হচ্ছে সেটি নিয়ে আপনার কি মতামত? এ বিষয়ে কোনো দুশ্চিন্তার বিষয় রয়েছে কিনা? আমি জানি অনেকেই হতাশ এটা নিয়ে অনেক খবর হয়। একটু ভেবে দেখেন, 71-এ যখন আমাদের সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তখন আমাদের ফরেন রিজার্ভ কি ছিল? 0। তার মানে কি বাংলাদেশ শেষ হয়ে গিয়েছিল? বাংলাদেশ কি আর আগাতে পারে নাই? তো ফরেন রিজার্ভ আমাদের বাড়বে কমবে, এখন বর্তমানে আমাদের বাস্তব কথা হচ্ছে যে আমাদের ফরেন রিজার্ভ তো উঠে গেছিল একদম রেকর্ড লেভেলে। আর এটা কমার কারণও আছে। কারণ হচ্ছে যে গত 2-3 বছরে তো আমাদের সারা বিশ্বে, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই কয়েকটি মারাত্মক ক্রাইসিস চলেছে। প্রথমে তো 1-1.5 বছর ধরে কোভিড, তখন তো ফরেন রিজার্ভের উপর জয়কে নিয়ে তাদের ভুল ধারণা কি ভেঙেছে? শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে একটি তথ্য প্রযুক্তিতে বিশ্বের কাতারে নিয়ে গেছে। ভবিষ্যতে বাংলাদেশের সে প্রধানমন্ত্রী হবে, শুধু সময়ের অপেক্ষা। তাকে নিয়ে বাজে মন্তব্য করার আগে একটিবার হলে ভাববেন, কারণ সে ইংলিশেও জানে, বাংলায় কথা বলতে জানে। বিশ্বের নামি দামি ইউনিভার্সিটি থেকে বহু ডিগ্রি নিয়ে পাশ করছে সজীব ওয়াজেদ জয়।